বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচন চাইছে, তো একটা গণতান্ত্রিক দল তো নিজের দেশের সরকারের কাছে সুষ্ঠু নির্বাচন চাইবে না? বিএনপি তো হাসিনার কাছেও চাইছে নির্বাচন নাকি? ওই করছে যে মার্কিন দূতাবাসের সূত্র নাকি দাবি করেছে যে তারেক রহমান বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানি আর প্রতিষ্ঠানের কাছে চাঁদা চাইছিল। শুনেন, মার্কিন দূতাবাসেরই আরেকটা সূত্র বলতেছে তারেক রহমান, আসল কাহিনী হচ্ছে মার্কিন দূতাবাস এরকম কোনো দাবি করে নাই। মার্কিন দূতাবাস তাদের কেবল মানে যে সমস্ত কমিউনিকেশন পাঠায় আর কি, তার দেশে কোথায় কি আপডেট হচ্ছে এইগুলা লিখে পাঠায় এবং বিভিন্ন বিষয়ে ওয়াশিংটনে মতামত চায়। এইটা মার্কিন দূতাবাসের কোনো অভিযোগ না, একটা দাবিও কিন্তু মার্কিন দূতাবাস বা তাদের কোনো সূত্র করতেছে না। এই অভিযোগ আনছে মইনুল আহমেদের সরকারের দুর্নীতি দমন কমিশন, যারা তখন -2 ফর্মুলা বাস্তবায়নে ব্যস্ত, আর আমেরিকা দূতাবাস সেই মামলাগুলোর বর্ণনা করতেছে, আর কিছু না। কিন্তু এই মামলাগুলো কিভাবে হয়েছে সেটা একটা বর্ণনা কিন্তু আছে মহিউদ্দিন আহমেদের বই 1/11-তে। এই মামলাগুলো হয়েছিল সরাসরি মইনুল আহমেদের নির্দেশে, যদিও তখনকার এনবিআর বা দুদক কেউই তারেক রহমানের বিরুদ্ধে কিছুই পায় নাই। বইয়ের 274 পৃষ্ঠাতে মহিউদ্দিন আহমেদ যখন তৎকালীন এনবিআর এর শীর্ষ কর্মকর্তাকে তারেক রহমানের মামলাগুলোর ব্যাপারে জিজ্ঞেস করছে, উনি উত্তর দিচ্ছেন, কি বলতেছেন, তাদের বিরুদ্ধে তো কোনো মেজর কেস পাওয়া যায়নি, যেমন তারেকের তো কোনো কিছু প্রমাণিত হয় নাই, তার তো কিছু পাই নাই বলতে গেলে, দেখেছেন? এবং এই 1/11 বইতে খুব বিস্তারিতভাবে লেখা আছে কিভাবে মইনুল আহমেদ বাধ্য করছিল এই সমস্ত মামলা দিতে। এবং আমরা সবাই জানি যে কিভাবে তখন ব্যবসায়ীদের তুলে নিয়ে বিভিন্ন রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য করা হইতো। সেই মামলাগুলোর সূত্র ধরে এই প্রভুপাদ ভিডিও বানায় ফেলছে যে তারেক রহমান চাঁদাবাজি করছে, দেখেছেন? মানে মানুষের তো ইন্টেলেকচুয়াল একটা অনেস্টি থাকবে। উনাকে আবার ছাত্র পড়ায় বুয়েটে, ছাত্র কি শিখবে ওর কাছ থেকে? ছাত্র সাবজেক্ট কি শিখবে জানি না, কিন্তু নৈতিকতা তো শিখবে না ওর কাছ থেকে। এখন প্রশ্ন হইতেছে যে মামলাগুলো হইলো গত 17 বছর, এই চাঁদাবাজি মামলার অগ্রগতি কি? গোড়ার ডিম, শূন্য। এটা চাঁদাবাজির মামলা হাসিনা গত 17 বছরে কোনো আদালতে প্রমাণ করতে পারে নাই, এমনকি কোনো বিবাদী এই সমস্ত ভুয়া মামলা চালাইতেও চায় নাই। তো প্রভুবাদ কোত্থেকে পাইলো এগুলা? দেখেছেন কিরকম জাউরা, কিরকম জাউরা। এনায়েতের ভিডিওতে আমিন আহমেদ ভুইয়া নামে এক ব্যবসায়ীর কথা বলছে, যাকে নাকি তারেক রহমান হুমকি দিছিল চাঁদার জন্য। অথচ আমিন আহমেদ ভুইয়া নিজেই দাবি করছে যে তাকে জোর কইরা তারেক রহমানের বিরুদ্ধে মামলা করানো হয়েছে। প্রভুপাদ ভিডিওতে যার নাম উল্লেখ করে দাবি করছে যে তার কাছে তারেক রহমান চাঁদা চাইছে, সে নিজেই বলতেছে যে তার কাছে তারেক রহমান টাকা চায় নাই, তাকে মামলা করতে বাধ্য করছে মইনুল আহমেদের সরকার। মানে ওই যে বলছে বিএনপিতে এর মধ্যে ক্ষমতায় আসেনি, মইনুলের পর তো আওয়ামী লীগ ক্ষমতায়, তাহলে ও তো এমন না যে ওরা চাপ দিয়ে বলছে বিএনপি, তাই না? এইটা গেল প্রথম ধাপ্পাবাজি। দ্বিতীয় ধাপ্পাবাজি ধরি, বহুবার দাবি করেছে যে তারেক রহমান নাকি বাংলাদেশে সিমেন্টসের সমস্ত চুক্তি থেকে 2% কমিশন নিয়েছিলেন। সিমেন্টসের বিরুদ্ধে আমেরিকার যে মামলা হয়েছিল, সেই মামলা 20 পৃষ্ঠার রায়ে কোন ডকুমেন্টে তারেক রহমান সিমেন্টসের কাছে টাকা চাইছে বা তারেক রহমানকে সিমেন্টস 1 টাকাও কখনো দিছে এমন কোনো কথার উল্লেখই নাই। এই যে, তাহলে এই তথ্য প্রভুপাত কোথায় পেয়েছে? হ্যাঁ, আওয়ামী লীগ দিছে ওরে, ইন্ডিয়া দিছে ওরে, বুঝছাও? আচ্ছা, এরপরের ঘটনা আরো ইন্টারেস্টিং, কারণ এইটা থেকে আরো পরিষ্কার হয়ে যাবে যে এই প্রভুপাদের বেসিকই ক্লিয়ার না। ওই দাবি করেছে যে টঙ্গীতে একটা 80 মেগাওয়াট প্ল্যান্ট নির্মাণের জন্য চীনা কোম্পানি হারবিন তারেক রহমানকে $7.5 লাখ মার্কিন ডলার ঘুষ দিছিল। আসল কথা হচ্ছে হারবিন একটা টেন্ডার প্রক্রিয়াতে সর্বনিম্ন বিডার হিসেবে 2002 সালে মনোনীত হয়েছিল। এই দরপত্র নিয়ে কোনো মামলা হয়নি কখনোই, তাই হারবিনকে কাজ দিতে তারেক রহমান ঘুষ দিছিল দাবি ভুয়া, কারণ যার টেন্ডার সর্বনিম্ন হয় সে তো এমনি কাজ পাবে। মামলাটা আসলে কি ছিল? মামলাটা ছিল হারবিন এবং তাদের বাংলাদেশের পার্টনার নির্মাণ কনস্ট্রাকশনের টঙ্গীর বেসিক শিল্পনগরীতে যে পাওয়ার প্ল্যান্ট বানানোর কাজ পায় সেটার ওয়ার্ক। এবং পুরো মামলা কোথাও বলেন নাই যে এই টাকা তারেক রহমান খাদিজা বেগমের কাছে চাইছে বা দিতে বাধ্য করছে। তাই 2013 সালে এই মামলায় তারেক রহমানের নাম ছিল, কিন্তু তারেক রহমানকে খালাস দেয় আদালত। মানে হাসিনার আমলে তারেক রহমান আদালত থেকে খালাস পায়, হাসিনার আমলে। কিন্তু যে বিচারক খালাস দেয় সে আবার খালাসের রায় দিয়ে দেশে থাকতে পারে নাই, তার এসকে সিনহার মতো দেশ ছাড়া করে বাধ্য করা। উনি মানে ফিনল্যান্ডে আছেন। এরপর প্রভুপাত দাবি করেছে যে তারেক রহমান নাকি বসুন্ধরা গ্রুপের কাছ থেকে 21 কোটি টাকা নিয়েছিল। একটা মামলার বিচার প্রভাব গল্পটা তখন ডিজিএফআই বানায় পেপারগুলোকে খাওয়াইছিল, যেটা 2016 সালে ডেইলি স্টারের মাহফুজ আনাম নিজেই স্বীকার করছে। সে বলছে ডিজিএফআই বানানো গল্প ছাপানোতে তার ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট ছিল। ভুয়া গল্পটা হাসিনার ইন্ডিয়ার দালাল এনায়েত আজকে ওই জেনজিদের খাওয়াইতে আসছে, কোন ধরনের রিসার্চ না কইরাই। কিরকম জাউরা! কিন্তু ঘটনা হচ্ছে যে যেগুলো যতগুলো দুর্নীতির অভিযোগ আনছে তারেক রহমানের বিরুদ্ধে সব সরকার ছিল, তাই না? এই 111 সরকার ইন্ডিয়া হাতে বাংলাদেশকে তুলে দেয়। এই যে ওই সময় 111 ডিজিএফআই মানে যারা আসলে ইন্ডিয়ার বানানো জিনিস, বানানো তরকারি খাওয়াইছিল, সেই জিনিসটা
খাওয়াইতেছে প্রভুপাদ আইসকা জেনজিদের। এবার আসেন খাম্বা নিয়ে মিথ্যাচারের আলাপটা করি। ওই 111 সরকারের সময় খাম্বা দুর্নীতি সহ বিদ্যুৎ খাতের দুর্নীতি তদন্তে ওরিব ইউনিভার্সিটি বুয়েটের সাবেক ভিসি আব্দুল মতিন পাটোয়ারির নেতৃত্বে একটা তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল। সেই রিপোর্টটা পর্যন্ত এখনো প্রকাশ হয়নি। খোঁজ নিয়ে জানা যায় যে এই সময় 100 কোটি টাকা মূল্যের খুঁটি সংগ্রহ করছে এরকম 4টা প্রতিষ্ঠান ছিল। এর মধ্যে 3টেই ছিল আওয়ামী লীগ সমর্থিত ঠিকাদারি প্রতিষ্ঠান। এই 5 বছরে আরইবির মোট খুঁটির বেশিরভাগ সরবরাহ করে আওয়ামী লীগ সরকারের সমর্থক ব্যবসায়ী কাজী শাহাদ আহমেদের মালিকানাধীন জেনকপ গ্রুপের 5টা প্রতিষ্ঠান। এই গ্রুপ একাই 511 কোটি 30 লাখ টাকার কাজ পায়। এছাড়া আওয়ামী লীগ সরকারের সময় আরইবির খুঁটির পুরাটাই যোগান দেয় প্রতিষ্ঠান। 2002 থেকে 2003 সাল বিএনপি সমর্থিত ঠিকাদারদের ছোট ছোট আরো কয়েকটা প্রতিষ্ঠান কাজ পেলেও 100 কোটি টাকার মতো কাজ করছে গিয়াসউদ্দিন আল মামুনের মালিকানাধীন খাম্বা গ্রুপের 2টা প্রতিষ্ঠান। তবে জোট সরকারের 5 বছরে প্রথম 1 বছর এই প্রতিষ্ঠান কিন্তু কোনো কাজ পায়নি। জোট সরকারের 5 বছরে আরইবির লাইন অধিগ্রহণের আওতায় মোট 879 কোটি 31 লাখ 22 হাজার টাকার কংক্রিট খুঁটি কেনা হয়। এর মধ্যে জেমকন গ্রুপের 5টা প্রতিষ্ঠান খুঁটি সরবরাহ করে 511 কোটি 30 লাখ টাকার, কনফিডেন্স গ্রুপ সরবরাহ করে 119 কোটি 79 লাখ টাকার খুঁটি, খাম্বা গ্রুপের 2টা প্রতিষ্ঠান সরবরাহ করে 102 কোটি 10 লাখ টাকার খুঁটি। এবার এই যে সে পাশে লেখেন তো, কন্টেক্ট গ্রুপ সরবরাহ করে 85 কোটি 4 লাখ টাকার। এছাড়া টেস্কো পাওয়ার লিমিটেড 24 কোটি, রয়্যাল গ্রিন 13 কোটি, লুমেক রুম্বার 20 কোটি এবং অন্য একটা প্রতিষ্ঠান নাম ভুলে গেছি 25 লাখ টাকার একটা খুঁটি সরবরাহ করে। 2003-4 সালে আরইবির মোট খাম্বা কেনে 214 কোটি টাকার। এর মধ্যে জেমকন 104 কোটি, মানে অর্ধেকেরই। খাম্বা 41 কোটি, কনফিডেন্স 31 কোটি, কন্টেক্ট 26 কোটি, টেস্কো পাওয়ার 20 কোটি, রয়্যাল গ্রিন 5 কোটি টাকার কাজ পায়। 2004-5 সালে আরইবির মোট খুঁটি কেনে 194 কোটি টাকা। এর মধ্যে জেমকন 87 কোটি টাকা, খাম্বা মাত্র 29 কোটি, কনফিডেন্স 27 কোটি, কন্টেক্ট 21 কোটি, রয়্যাল গ্রিন 5 কোটি টাকা, অন্য একটা কোম্পানি 2 কোটি টাকার কাজ পায়। 2005-6 সালে 127 কোটি টাকা কাজের মধ্যে জেমকন 68 কোটি, খাম্বা 25 কোটি, কনফিডেন্স 25 কোটি, কন্টেক্ট 11 কোটি, রয়্যাল গ্রিন 2 কোটি টাকার কাজ পায়। তাহলে দেখা যাচ্ছে খাম্বার সাথে দুর্নীতিতে ওতপ্রোতভাবে জড়িত ছিল আওয়ামীপন্থী ব্যবসায়ী কাজী শাহাদের জেমকন, তাই না? হিসাবটা কি বলে? হিসাব তো পাক্কা হিসাব, আপনি নিয়ে আসতে পারেন, এখনো নিয়ে আসতে পারেন, এইসব তো সরকারের কাছেই আছে। তো খাম্বা কি প্রভুপাত্র পাশাই ঢুকাইছে? হ্যাঁ, খাম্বা বেচলো আওয়ামী লীগ আর প্রভুপাদের পশ্চাতে ঢুকলো বিএনপির খাম্বা। হ্যাঁ, এবার আসেন জিয়া অরফানেজ ট্রাস্ট নিয়ে কথা করেছে যে জিয়া অরফানেজ ট্রাস্ট ফান্ডের অ্যাকাউন্ট থেকে 2 কোটি টাকা হাতায় নিয়ে তারেক রহমান বগুড়া একটা জমি কিনছিল। সত্য ঘটনা হচ্ছে তারেক রহমান কোন টাকা হাতায় নিয়ে জমি কিনে নাই। এই জমি কেনা হয়েছিল জিয়া অরফানেজ ট্রাস্টের নামে। দেখেন, যেটাই মামলার রায় বলা আছে, তারেক রহমান অরফানেজ ট্রাস্টের টাকায় নিজের নামে কোনো জমি কেনে নাই। এটা হাসিনার আদালতও বলে নাই, কোনোদিন দাবিও করে নাই, কিন্তু হাসিনা আর ইন্ডিয়ার দালাল এনায়েত প্রভুপাদ দাবি করেছে। এবার আসেন রাজনৈতিক ষড়যন্ত্র নিয়ে আলাপ। প্রভুপাদ হঠাৎ কইরা দুর্নীতি বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক ষড়যন্ত্র বিশেষজ্ঞ হয়ে গেল। ব্যাখ্যা করতে আসছে 10টা কষ্ট মামলা নিয়ে। তো 10টা কষ্ট মামলার ব্যাপারে আমাদের প্রভুপাদের দেখা যাচ্ছে যে আমাদের দেশের মানুষের উপরে ভরসা কম, তাই সব সূত্র হচ্ছে ভারতীয় গোয়েন্দারা, যারা 10টা কষ্টের দোষ চাপায় বাংলাদেশকে বিপদে ফেলতে বদ্ধপরিকর ছিল। এখানে যদি বিএনপির কোনো ভুল থাকে তাহলে কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে একইভাবে দোষারোপ করা যাবে না? রাখার ব্যাপারে পররাষ্ট্রনীতি কি বিএনপির ভুল ছিল? এই নীতির কারণে বিএনপির ভোট পেতে বাধা থাকবে কেন? আবার নিজেই বলছে যে বিএনপি ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়নি। সেটা কি প্রমাণ করে না যে বিএনপি গণতন্ত্র চাইছে বারবার? আমরা এই প্রসঙ্গে পরে আসবো। এরপর সে ব্যাখ্যা করতে গেল 21 আগস্টে গ্রেনেড হামলা। এও দাবি করেছে যে মুফতি হান্নান নাকি 2004 সালের 14 আগস্ট হাওয়া ভবনে বসে পরিকল্পনা। একটু মুফতি হান্নানের জবানবন্দিটা দেখি তো। মুফতি হান্নান 21 আগস্টের গ্রেনেড হামলার ব্যাপারে 2টা জবানবন্দি দিয়েছে। প্রথমটা 2007 সালে, যেটার ভিত্তিতে মামলা বিচার শুরু হয়ে গেছিল, কিন্তু সেই জবানবন্দিতে তারেক রহমানের হাওয়া ভবনের নাম নিশানাও ছিল না। এই জন্য শেখ হাসিনা 2009 সালে মুফতি হান্নানকে রিমান্ডে নিয়ে নির্যাতন করিয়া তারেক রহমানের হাওয়া ভবনের নাম বের করার দায়িত্ব দেয় তার বিশ্বস্ত দালাল আব্দুল কাহার আকন্দকে। এরপরে 120 দিন রিমান্ডে নির্যাতনের পর মুফতি হান্নানকে দিয়ে জোর কইরা 2011 সালে বলানো হয় যে এই হামলার আগে সে হাওয়া ভবনে তারেক রহমানের সাথে দেখা করছিল। এই জন্য 2024 সালের নির্বাচনে আব্দুল কাহার আকন্দকে হাসিনা নৌকা মার্কা প্রার্থী করে। এইদিকে মুফতি হান্নান এই জবানবন্দি দেওয়ার সাথে সাথে প্রত্যাহারেরও কিন্তু আবেদন করে। এই জবানবন্দি ছিল পুরাই বানোয়াট। আমি বলবেন যে আপনি বললেই বানোয়াট হয়ে যাবে, আছে না একটা জিনিস দেখি, মজার জিনিস। এটা বানোয়াট কেন? মুফতি হান্নান
কবে কত তারিখে হাওয়া ভবনে তারেক রহমানের সাথে দেখা করতে গেছিল সেটা মনে করতে পারে নাই। তাই তার সাক্ষ্যে লেখা ছিল তারিখ এবং সময় মনে পড়ছে না, অথচ হাওয়া ভবনে তার বৈঠক ছাড়া বাকি সমস্ত ঘটনার তারিখ সহ বিস্তারিত বর্ণনা করছে মুক্তিয়ার নাম। শুধু হাওয়া ভবনের মিটিংটার তারিখ তার মনে নাই।